Hello my friends and my dear students. Welcome to your own channel Biplab's Gurukul. I hope you are all doing well. Students, আজকে আমাদের এই ক্লাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর ব্লসমস বইটির লেসন নাম্বার 9 j.c.bose a beautiful mind আলোচনা করা হবে। তো এই লেসনটি কী নিয়ে সে বিষয়ে আমরা এই প্রিটেক্সটের মাধ্যমে জেনে নেব। তো সবার প্রথমে বলে রাখি, আজকের আমাদের এই লেসনটা একটা বায়োগ্রাফি নিয়ে। কার বায়োগ্রাফি? আচার্য জগদীশচন্দ্র বোসের বায়োগ্রাফি নিয়ে। তো বায়োগ্রাফি কী এ সম্পর্কে জানতে গেলে আমাদের এই যে প্রিটেক্সটটি সেটা একটু ভালো করে পড়তে হবে। তো সেখানে লিখেছে, আ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান ইউজুয়ালি এমিনেন্ট। তো বায়োগ্রাফি কী? বায়োগ্রাফি হলো একটা জীবন কাহিনী কোনো ব্যক্তির। সাধারণত সে এমিনেন্ট হয়ে থাকে, বিশিষ্ট কোনো ব্যক্তির জীবন কাহিনী হচ্ছে একটি বায়োগ্রাফি। দ্য পার্সন মে বি অ্যালাইভ অর ডেড। যে ব্যক্তির জীবন কাহিনী লেখা হয় বায়োগ্রাফিতে, সে জীবিতও থাকতে পারে আবার মৃতও থাকতে পারে। Biographies are always written by somebody other than the person himself. তো এখানে কি বলছে, আমরা যে বায়োগ্রাফি পড়ি, যে ব্যক্তির সম্পর্কে সেই বায়োগ্রাফি হয়ে থাকে, সেই বায়োগ্রাফি কিন্তু ওই ব্যক্তি ছাড়া অন্য যে কেউ সেটা লিখতে পারে। We read biographies of eminent persons so that we may learn about them and try to be like them. আমরা বায়োগ্রাফি পড়ি কেন? আমরা বায়োগ্রাফিস পড়ি যে সমস্ত মনীষীরা রয়েছে, বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে, তাদের যখন জীবন কাহিনী পড়ি, আমরা সেই জীবন কাহিনী থেকে শিখি তাদের মতো হতে। ঠিক আছে, আমরা তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তো এই কারণেই আমরা বায়োগ্রাফিস পড়ি বিভিন্ন এমিনেন্ট পার্সনসদের। এবং আজকে যে এমিনেন্ট পার্সনটির বায়োগ্রাফি আমরা পড়ব, তিনি হলেন j.c. বোস, আচার্য জগদীশচন্দ্র বোস। তো চলো আমরা আজকে ইউনিট 1 এবং 2 দুটোই একসঙ্গে করে নেব। তো চলো স্টুডেন্টস, আমরা ইউনিট 1টা শুরু করি। চলো দেখা যাক ইউনিট 1-এ কী আছে। বলছে, হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ঐতিহাসিক দিক দিয়ে 1895 খ্রিস্টাব্দে ভারত ছিল ব্রিটিশ রুলের অধীনে বা ব্রিটিশ শাসনের অধীনে। A different history was made that year at the town hall in Calcutta. কিন্তু একটা ভিন্ন ধরনের ইতিহাস তৈরি হয়েছিল কলকাতার টাউন হলে। কি হয়েছিল? An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. তো সেই টাউন হলে আমাদের জগদীশ চন্দ্র বোস, যিনি সেই সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন প্রেসিডেন্সি কলেজে, মানে সহকারী অধ্যাপক ছিলেন প্রেসিডেন্সি কলেজে, তিনি এক প্রদর্শনী করেন। এভরিওয়ান ওয়াজ ওভারঅড হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেলড ফ্রম দ্য লেকচার হল টু আ থার্ড রুম অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে। তো সেখানে উপস্থিত সমস্ত দর্শকরা তারা কিন্তু অভিভূত হয়েছিল যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ভেসে গিয়েছিল ফ্রম দ্য লেকচার হল থেকে টু আ থার্ড রুম অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে, 75 মিটার দূরত্বে অবস্থিত তৃতীয় নম্বর রুমে যখন সেই তরঙ্গ ভেসে গিয়েছিল, সেই দেখে প্রত্যেকেই তারা কিন্তু অভিভূত হয়েছিল যারা দর্শক ছিল। These waves pass through 3 solid walls. এবং সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ ভেসে গিয়েছিল 3টে সলিড ওয়াল ভেদ করে। This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. তো এই যে একটা প্রদর্শনী আমাদের জগদীশচন্দ্র বোস দেখিয়েছিলেন, সেটা ছিল একটা উল্লেখযোগ্য ঘটনা এবং উদ্ভাবনীমূলক ঘটনা, যেটা ভবিষ্যতে সারা পৃথিবী জুড়ে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস দ্বারা যে সমস্ত রিসার্চগুলো হতে চলেছে ফিউচারে, সেইগুলোর পথ প্রশস্ত করেছিল। পেভড মানে প্রশস্ত করা,
বোঝা গেছে? তো চলো আমাদের নেক্সট প্যারাতে কী আছে দেখা যাক। নেক্সট প্যারায় বলছে, বর্ন অন 30th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh. Jagadish Chandra Bose was a man of diverse talents, a physicist, biologist, botanist, as well as a writer of science fiction. তো কি বলছে, 30শে নভেম্বর 1858 খ্রিস্টাব্দে বিক্রমপুরে, যেটা বর্তমানে বাংলাদেশে মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত, সেইখানে জগদীশচন্দ্র বোস জন্মগ্রহণ করেন। আর এই জগদীশচন্দ্র বোস ছিলেন আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস, মানে বহুমুখী প্রতিভার অধিকারী। আর ফিজিসিস্ট, তিনি একজন পদার্থবিদ ছিলেন। আর বায়োলজিস্ট, তিনি একজন জীববিদ ছিলেন। বটানিস্ট, তিনি একজন উদ্ভিদবিদ ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন। এবং তাছাড়া তিনি একজন কিন্তু বিজ্ঞান কল্পের লেখকও ছিলেন। তো নেক্সট কি বলছে দেখো, হিজ ফাদার ভগবান চন্দ্র বোস, মনে রাখবে তোমরা, তার বাবার নাম কি ছিল? ভগবান চন্দ্র বোস। ওয়াজ আ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। ভগবান চন্দ্র বোস কে ছিলেন? তিনি ব্রাহ্ম সমাজের একজন লিডার ছিলেন, একজন নেতা ছিলেন। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বার্ডওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। তো ভগবান চন্দ্র বোস তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছিলেন ফরিদপুরে, বর্ধমানে এবং অন্যান্য অনেক জায়গায়। জগদীশচন্দ্র's এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল। তাহলে জগদীশচন্দ্র বোসের যে এডুকেশন, যে শিক্ষা, সেটা কোথায় শুরু হয়েছিল? একটা ভার্নাকুলার স্কুলে। এই ভার্নাকুলার স্কুল কি? যেখানে দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হয়। তাহলে সেই স্কুলেই কিন্তু আমাদের জগদীশচন্দ্র বোস তার প্রথম দিকের এডুকেশন স্টার্ট করেছিলেন। তিনি এই ভার্নাকুলার স্কুলে কেন ভর্তি হন? বিকজ হিজ ফাদার বিলিভড দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। তার পিতা ভগবানচন্দ্র বোস বিশ্বাস করতেন যে একজন মানুষকে অবশ্যই তার মাতৃভাষাটা খুব ভালোভাবে শিখতে হয় অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখার আগে। তাছাড়া বিসাইডস ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল। আর তাছাড়া আমাদের প্রত্যেকেরই, আমাদের সমস্ত মানুষদেরকে, মানে আমাদের কমিউনিটিতে যে সমস্ত মানুষরা বসবাস করে, আমাদের সমাজে যারা বসবাস করে, তাদেরকে ভালোভাবে চেনার খুব প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেটা ভার্নাকুলার স্কুলে খুব ভালো মতনই করা যায়। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেড, তো বিক্রমপুরের এক কনফারেন্সে 1915 খ্রিস্টাব্দে, সেখানে তিনি বলেন, বোস সেড, at that time sending children to English schools was a privileged status symbol. তিনি বলেন যে তার বয়সে বা তিনি যখন ছোট ছিলেন সেই সময় বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানোটা অভিজাত বংশ মর্যাদার প্রতীক হিসেবে কাজ করত। ইন দ্য ভার্নাকুলার স্কুল টু হুইচ আই ওয়াজ সেন্ট, যে ভার্নাকুলার স্কুলে আমাকে পাঠানো হয়েছিল, দ্য সান অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড। সেই ভার্নাকুলার স্কুলে আমারই ডান দিকে বসতো আমার বাবার যে মুসলিম বংশোদ্ভূত যে অ্যাটেন্ডেন্ট ছিল, পরিচারক ছিল, তার ছেলে আমার ডান দিকে বসতো। অ্যান্ড দ্য সান অফ আ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, এবং একটা জেলের ছেলে আমার বাঁ দিকে বসতো। দে ওয়ার মাই প্লেমেটস, প্লেমেটস মানে হচ্ছে খেলার সাথী, এবং তারাই ছিল আমার খেলার সাথী। I listened spellbound to their stories of birds, animals and aquatic creature. তারা যে সমস্ত গল্পগুলো বলতো, যেগুলো পাখিদের থাকতো, অ্যানিমালসদের থাকতো এবং জলজ প্রাণীদের থাকতো, সেইগুলো আমি মন্ত্রমুগ্ধের মতন শুনতাম। স্পেলবাউন্ড মানে মন্ত্রমুগ্ধ হওয়া। Perhaps these stories created in my mind a keen interest in investigating the working of nature. এই সমস্ত গল্পগুলো শুনেই হয়তো আমার মনে একটা গভীর আগ্রহ তৈরি হয়েছিল এই প্রকৃতির যে কাজ, প্রকৃতির যে নিয়ম, এইটা শেখবার, এটা তদন্ত করবার আমার মনে যে গভীর ইন্টারেস্ট, যে আগ্রহ, এইটা তৈরি হয়েছিল তাদের গল্প থেকেই। When I returned home from school, accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination.
আমি যখন আমার বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরতাম, মা তখন আমাদের সকলকেই স্বাগত জানাতো এবং আমাদের সকলকেই খেতে দিত কোনো রকম বৈষম্য না রেখে। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. সেই সমস্ত ছোটবেলাকার বন্ধুত্বের ফলেই হয়তো আমি সেই সময় বুঝতে পারিনি, কখনোই বুঝতে পারিনি যে আমাদের সমাজে এমন কোনো ক্রিচার বা এমন কোনো প্রাণীরা রয়েছে যাদের এই সমাজে নিচু জাতের একটা তকমা তাদের দেওয়া হয়। তাহলে এই রকম লো কাস্ট আমাদের সমাজে আছে, এর জ্ঞান কিন্তু আমার কখনোই হয়নি বা আমি কখনোই জানতে পারিনি। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. তো আমি কখনো রিয়েলাইজ করতে পারিনি, আমি কখনো বুঝতেই পারিনি যে আমাদের এই সমাজে যে দুটি কমিউনিটি রয়েছে, যে দুটি গোষ্ঠী রয়েছে, হিন্দুজ এবং মুসলিমস, তাদের মধ্যে যে একটা প্রবলেম চলছে, তাদের মধ্যে যে একটা সমস্যা আছে, এই ব্যাপারটি আমি কিন্তু কখনোই বুঝতে পারিনি। কারণ আমার যে বন্ধু বান্ধবরা ছিল তাদের মধ্যে কেউ কেউ মুসলিমসও ছিল, কেউ কেউ অন্যান্য বংশোদ্ভূতও ছিল। ইন 1869 বোস জয়েন্ট হেয়ার স্কুল। 1869 খ্রিস্টাব্দে বোস হেয়ার স্কুলে ভর্তি হন। অ্যান্ড 6 years later, এবং 6 বছর পরে, হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে তিনি ভর্তি হন 6 বছর পর। হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। তিনি এন্ট্রান্স এক্সামিনেশন পাশ করবার পর সেন্ট জেভিয়ার্স কলেজে, যেটা ক্যালকাটায় অবস্থিত, সেটাতে তিনি ভর্তি হন। ইট ওয়াজ হেয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসার্ট ফাদার ইউজিন লেফন্ট। এই সেন্ট জেভিয়ার্স কলেজই হলো সেই জায়গা যেখানে তিনি জেসার্ট ফাদার ইউজিন লেফন্টের সংস্পর্শে আসেন। যেই জেসার্ট ফাদার ইউজিন লেফন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জে.সি. বোসের মনে একটা আগ্রহ তৈরি করবার ন্যাচারাল সায়েন্সের প্রতি। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge, to study natural science. পরবর্তীকালে বোস ইংল্যান্ডে যান এবং সেখানে গিয়ে ক্রাইস্ট কলেজে, যেটা কেমব্রিজে অবস্থিত, সেখানে তিনি অ্যাডমিশন নেন। কি পড়ার জন্য? টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান শেখার জন্য। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge and a B.Sc degree from the University of London. 1884 খ্রিস্টাব্দে তিনি ন্যাচারাল সায়েন্স ট্রাইপস অধিকার করেন এবং কোথা থেকে? ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে। এবং এটি বিএসসি ডিগ্রিও তিনি লাভ করেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। বোঝা গেছে? তো চলো নেক্সট প্যারাতে দেখি কী আছে। দ্য ফলোয়িং ইয়ার, তার মানে তার ঠিক পরের বছর, মানে 1885 খ্রিস্টাব্দে, বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিশিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। তো 1885 খ্রিস্টাব্দে বোস প্রেসিডেন্সি কলেজে একজন অফিশিয়েটিং প্রফেসর হিসেবে জয়েন করেন ফিজিক্স সাবজেক্টের ওপর। অফিশিয়েটিং প্রফেসর বলতে অস্থায়ী প্রফেসর, অস্থায়ী অধ্যাপক। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চের জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়ার দরকার, বোস কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পায়নি। হি ওয়াজ অলসো অফার্ড লো স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগ। এমনকি সেই প্রেসিডেন্সি কলেজে স্যার জে.সি. বোসকে তারই ইউরোপিয়ান কলিগের থেকে কম মাইনে দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড এ ন্যাশনাল প্রাইড। এই জে.সি. বোসের কিন্তু রিমার্কেবল মানে উল্লেখযোগ্য আত্মমর্যাদা ছিল, অ্যান্ড এ ন্যাশনাল প্রাইড মানে জাতীয় গর্ববোধ ছিল। দেয়ারফোর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। এই কারণে প্রতিবাদ স্বরূপ তিনি কিন্তু তার পড়াশোনার কাজ বা পড়ানোর কাজটিকে চালিয়ে গিয়েছিলেন 3টি বছর ধরে উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। তার কিন্তু বেতন না নিয়েই, বেতন ছাড়াই কিন্তু তিনি
পড়িয়ে গিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে। ফাইনালি দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম আ পার্মানেন্ট টিচিং পোস্ট। অবশেষে পাবলিক ইনস্ট্রাকশনের যে ডাইরেক্টর এবং কলেজের যে প্রিন্সিপাল তাকে একটা পার্মানেন্ট টিচিং পোস্ট প্রদান করেন। তো এই গেল আমাদের ইউনিট 1। তো চলো আমরা ইউনিট 2টা শুরু করি। তো কি বলছে, বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। বোস হ্যাড ইনভেন্টেড আবিষ্কার করেছিলেন সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস বহু সূক্ষ্ম যন্ত্রপাতি। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ, এবং তাদের মধ্যে একটি হলো ক্রেস্কোগ্রাফ, হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, যেটা ব্যবহার করা হয় গাছেদের বৃদ্ধি পরিমাপ করবার জন্য। থ্রু হিজ এক্সপেরিমেন্টস, তার বিভিন্ন এক্সপেরিমেন্টসের মাধ্যমে বোস দেখিয়েছিলেন দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস, যে গাছেরাও কিন্তু মানুষদের মতনই আচার আচরণ করে। অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমালস, যদিও অ্যানিমালসদের থেকে প্ল্যান্টসরা একটু বেশি সময় নিয়ে থাকে তাদের রেসপন্স করবার ক্ষেত্রে। হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার্স এক্সটার্নাল স্টিমুলি। তিনি প্রমাণ করেন যে গাছেরাও কিন্তু সংবেদনশীল হয় উত্তাপে, ঠান্ডায়, আলোয়, আওয়াজে এবং অন্যান্য বহিরাগত উদ্দীপকের দ্বারা। জাস্ট লাইক হিউম্যান বিংস, মানুষদের মতনই তারাও কিন্তু এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে সেন্সিটিভ হয়ে থাকে। বাই ইনজেক্টিং পয়জন ইনটু আ লিভিং প্ল্যান্ট, বোস শোড দ্যাট দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। একটি গাছে পয়জন ইনজেক্ট করে তিনি দেখিয়েছিলেন যে মানুষের মতনই কিন্তু গাছেরাও একই রকম রিয়্যাক্ট করে, প্রতিক্রিয়া দেখায়। মানুষদের যদি পয়জন দেওয়া হয় তাহলে মানুষরা যেভাবে রিয়্যাক্ট করবে, যেভাবে প্রতিক্রিয়া দেখাবে, গাছেরাও কিন্তু একই রকমভাবে প্রতিক্রিয়া দেখায়। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই j.c.bose ইন দ্য লেট 19th century। 19 শতকের শেষের দিকে j.c. bose ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ওপর বিভিন্ন রকমের সায়েন্টিফিক রিসার্চ শুরু করেন। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. কিন্তু ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি তিনি কিন্তু পেটেন্ট অধিকার করেছিলেন এই একই জিনিসের ওপর ওয়্যারলেস টেলিগ্রাফি ইনভেনশনের মাধ্যমে। But we must remember that Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier. কিন্তু আমরা সকলেই জানি যে বোস অনেক দিন আগেই জনসমক্ষে ডেমনস্ট্রেশনের মাধ্যমে, প্রদর্শনীর মাধ্যমে ক্যালকাটার দেখিয়েছিলেন যে এই একই জিনিসের ওপর কিভাবে রিসার্চ করা হয়। Instead of looking for commercial benefit for his inventions, Bose made his inventions public in order to allow others to advance further along the lines of his research. বোস কিন্তু তার বাণিজ্যিক কোনো লাভের কথা না ভেবে তার সমস্ত আবিষ্কারগুলোকেই তিনি কিন্তু পাবলিকের সামনে জনসমক্ষে তুলে ধরেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন যে অন্যান্য সকলেরা এই একই বিষয়ের ওপর তারা যেন জিনিসটিকে আরও বেশি উন্নত করতে পারে। However, Bose's place in history has now been re-evaluated. যাই হোক, বর্তমান ইতিহাসে বোসের স্থান বিজ্ঞান জগতে পুনরায় বিবেচনা করা হয়েছে। The great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. এই মহান সায়েন্টিস্ট তাকে কিন্তু অনেক অ্যাওয়ার্ডের মাধ্যমে ভূষিত করা হয় এবং ব্রিটিশ গভর্নমেন্ট 1917 খ্রিস্টাব্দে তাকে নাইটহুড প্রদান করেন। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. এবং তাছাড়াও তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত হন, যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার ইত্যাদি। Needless to say,
হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। এটা বলার অপেক্ষা রাখে না যে জে.সি. বোস হলেন ভারতে জন্মগ্রহণ করা মহান মহান বৈজ্ঞানিকদের মধ্যে একজন। স্যার জে.সি. বোস রোট সেভারাল বুকস অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নালস। জে.সি. বোস তার বিভিন্ন রিসার্চের বিষয়গুলিকে তিনি বিভিন্ন বইতে পাবলিশ করেন এবং সেই সময় যে বড় বড় জার্নালসগুলো ছিল, লিডিং নিউজ পেপার্স ছিল, সেইখানে কিন্তু তিনি তার যে রিসার্চগুলো তিনি প্রকাশ করতেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902। তার লেখা বিখ্যাত বইগুলির মধ্যে হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, যেটা প্রকাশিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস যেটা প্রকাশিত হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928, এই মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এই বইটি প্রকাশিত হয় 1928 খ্রিস্টাব্দে। In 1896, বোস রোড নিরুদ্দেশের খোঁজে, আ সায়েন্স ফিকশন। 1896 খ্রিস্টাব্দে বোস নিরুদ্দেশের খোঁজে নামে একটা বিজ্ঞানকল্প রচনা করেন। In fact, he was the first writer of science fiction in বাংলা। প্রকৃতপক্ষে তিনিই ছিলেন বাংলার প্রথম বিজ্ঞানকল্পের রচয়িতা। বোঝা গেছে এই নিরুদ্দেশের খোঁজেই হলো বাংলা ভাষায় লেখা সর্বপ্রথম সায়েন্স ফিকশন। বোঝা গেছে, যেটা প্রকাশিত হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। In November 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. 1917 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে বোস প্রতিষ্ঠা করেন বোস ইনস্টিটিউট। কোথায়? তার নিজের বাড়িতেই, যেটা ক্যালকাটায় অবস্থিত। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তিনি অবশেষে তার সেই বোস ইনস্টিটিউট দান করে যান নেশনের কাছে, এই দেশের কাছে বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চের জন্য। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বোস এই বিজ্ঞানের প্রতি কতটা ডেডিকেটেড। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথড হিজ লাস্ট অন 23rd November 1937। এই মহান ভারতীয় সায়েন্টিস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 23শে নভেম্বর 1937 খ্রিস্টাব্দে। আশা করি তোমরা এখানে প্রত্যেকটার ইউনিট বুঝতে পেরেছো, ইউনিট 1 এবং ইউনিট 2। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এই বলেই আমি আমাদের এই ক্লাস শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টে হোম, স্টে সেফ।